রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি। আগামী 13 তারিখ মনোনয়ন দাখিল, ভোটের প্রয়োজন হলে মীমাংসা 20 আগস্ট। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশের আমতলী এলাকায় বেহাল দশা। বড় গর্ত আর খানাখন্দের মাঝেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, যানজটে ভোগান্তি। দুর্ভোগটা হইতেছে যা 10-12 বছর থেকে যানজট লাগিয়ে দেয়, যেদিকে যায় এদিকে যানজটের ব্যবস্থা। ভাঙার জন্য অনেক সময় জ্যাম বাজে গেলে একবারে এখান থেকে 20 মিনিট পর্যন্ত জ্যাম থাকে। গাজীপুরের দমদমায় 2 বছরেও চালু হয়নি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। অবহেলায় নষ্ট হচ্ছে সরঞ্জাম, প্রশাসনিক অনুমতি না মেলায় সেবাবঞ্চিত স্থানীয়রা। শিক্ষক সংকটে স্থবির লালমনিরহাটের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। 27টি পদের মধ্যে 26টি শূন্য। শিক্ষক পদায়নের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা। ভালোভাবে ক্লাস হচ্ছে না, আমরা সিলেবাস কোনোভাবে কমপ্লিট করতে পারছি না। আমরা শিক্ষক চাই, শিক্ষক দেওয়ার পরে আমরা ক্লাসে যাব। প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথের স্মৃতিচারণ। বাঙালির জীবনে মিশে আছে তার গান, সাহিত্য। শ্রাবণে প্রকৃতির মাঝে কবিগুরুকে খুঁজে ফেরেন ভক্তরা। দর্শক, আমন্ত্রণ বিরতিবিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। 13 আগস্ট প্রার্থিতা চূড়ান্তের দিন ধার্য করা হয়েছে। ভোটের প্রয়োজন হলে মীমাংসা হবে 20 আগস্ট। সেদিন দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সংসদের তরফ থেকে পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। জনগণের পরোক্ষ ভোটে সংসদ সদস্যদের সমর্থনে নির্বাচিত হন দেশের রাষ্ট্রপ্রধান। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হবে এই নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার বিধান রয়েছে। বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আইন অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার 60 দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকা বাধ্যতামূলক। গত 15 জুলাই বাজেট অধিবেশন শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বসতে যাচ্ছে সংসদের নতুন অধিবেশন। আর এই অধিবেশনেই সংসদ সদস্যদের ভোটে চূড়ান্ত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। এখন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কাজ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। ভালোভাবে সম্পন্ন হয়েছে ফ্যামিলি কার্ডের পাল্টিং প্রোগ্রাম। 16 আগস্ট কিশোরগঞ্জে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিক ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 5ম সভা শেষে এসব কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী এজেড জাহিদ হোসেন। জানান, আগামী বছর জুনের মধ্যে 40,20,000 ফ্যামিলিকে কার্ড দেওয়া হবে। মন্ত্রী আরও জানান, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে দরিদ্র ও অতি দরিদ্রদের তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। আশ্বাস দেন, সবাই কার্ড পাবে। কার্ড বিতরণে কোনো বৈষম্য হবে না। সবার শেষে সমাজ কল্যাণ মন্ত্রী আরও বলেন, যশোর ও নেত্রকোনার কলমাকান্দায় তথ্য সংগ্রহে ত্রুটি ছিল।
তবে তা পরবর্তীতে ঠিক করা হয়েছে। কেউ যেন দুটি ভাতা না পায় সেই বিষয়টিও নজরে রাখা হয়েছে। 4 থেকে 6 সপ্তাহ আমাদের টার্গেট, এর মধ্যে ডাটা কালেকশনটা আমরা কমপ্লিট করতে পারবো সারা বাংলাদেশে। কার্ড তো সবাই পাবে, কিন্তু সুবিধা পাওয়ার ব্যাপারে কেউ বাদ পড়তে যাতে না যায়, অথবা কেউ অন্তর্ভুক্ত হওয়ার উপযুক্ত না কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায় যাতে না যায়, অর্থাৎ ফ্লসটা মানে কার্ডের দুর্বলতাটা বা ভাতা দেওয়ার দুর্বলতাটা আমরা কমানো, এটা আমাদের টার্গেট। চলতি অর্থ বছরেই 5 স্তরে স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে সিলেটের পাড়াইচকে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে যেয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্ধারণ করবে স্থানীয় সরকারের কোন নির্বাচন আগে হবে। শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো সুযোগ নেই, ফিরলে তাকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট 3 আসনের সংসদ সদস্য এম এ মালিক ও সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থ বিভাগের সম্মতি এবং স্থানীয় সরকার যৌথভাবে বসে পরিবেশ, ওয়েদার, অর্থনৈতিক বিবেচনায় কোন নির্বাচনটি আগে এবং কোন নির্বাচনটি পরে করা হবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। তবে এই আগস্টের পরেই আমরা অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন বসে সিদ্ধান্ত নেব। গ্যাস সংকট নিরসন, বিদ্যুতের অতিরিক্ত বিল প্রত্যাহার সহ 11 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ র্যালি করেছে 11 দলীয় জোট। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয়া হয়। ঝালকাঠিতে সকালে শহরের পোস্ট অফিস রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ঝিনাইদহে বেলা 12টায় শহীদ মিনার চত্বর থেকে র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয় স্মারকলিপি। হবিগঞ্জেও 11 দলীয় জোটের উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জোট নেতারা বলেন, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের দাম বাড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, প্রতিদিন এই পথে হাজারো যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচল, অথচ কুমিল্লার আমতলী এলাকার অন্তত আধা কিলোমিটার মহাসড়কের বেহাল দশা যেন কারো নজরেই আসছে না। বড় বড় গর্ত আর খানাখন্দের সড়কে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন, আর যানজট নিত্যদিনের ঘটনা। তাহলে দেখভালের দায়িত্ব যাদের, কি করছেন তারা? সড়কের দুর্ভোগ নিয়ে খোকন চৌধুরীর প্রতিবেদনের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন জিহাতুল ইসলাম। সামান্য বৃষ্টি হলেই সড়কে বড় বড় গর্তে জমে যায় পানি। খানাখন্দের কারণে ধীর গতিতে চলে যানবাহন, এতে প্রতিদিনই পথে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এমন চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলীর এই অংশটিতে। এই দুর্ভোগটা হইতেছে যা 10-12 বছর থেকে এই দুর্ভোগ। যাত্রীরা এখন অনেক হয়রানি হচ্ছে, এই যে মনে করেন এই যে ধাক্কাধাক্কি, এই যে জাম, এই যে মানে যানজট লাগিয়ে দেয়, যেদিকে যায় এদিকে যানজটের ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও তার স্থায়ী সংস্কারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সড়ক ও জনপথ অধিদপ্তর। পড়ছে না, বৃষ্টির কারণে এই রাস্তাগুলি এই অবস্থা, এই রাস্তা ভাঙার কারণে প্রচন্ড দীর্ঘ। বালুটা তো বৃষ্টি দিলে থাকবে না, বালুটা তো বৃষ্টি দিলে চলে যাবে। বালুর পরিবর্তে রাতে দিতে হবে ডালাই। এই যে ভাঙার জন্য অনেক সময় জ্যাম বাজে গেলে একবারে এখান থেকে 20 ফুট পর্যন্ত জ্যাম থাকে। স্থানীয়রা বলছেন, সড়কের নিম্নমানের ইট আর বালুতেই চলছে দায়সারা মেরামত, যা অল্প বৃষ্টিতেই ধুয়ে মুছে শেষ হচ্ছে। এভাবে রাষ্ট্রের অর্থের অপচয়ের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। রোড অফিস আর দিতে বলেন, এটা ওনারা সমাধান দিবে। কি করবে, কি কেন দিচ্ছে আমরা এখানে ইট বালু দিয়ে এক ধরনের টেম্পোরারি একটা সলিউশন তারা করবার চেষ্টা করছে। এতে করে আবারও একই সমস্যা, আবারও সেই সড়কে গর্তগুলো আবারও সেগুলো দৃশ্যমান হচ্ছে, ফলে রাষ্ট্রের টাকা কিন্তু এখানে ব্যয় হচ্ছে। সংশ্লিষ্ট অধিদপ্তরে মেরামত ব্যয়, দুর্ঘটনা, যানজটের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বক্তব্য জানতে গেলে কথা বলার বিধান নেই বলে পাশ কাটিয়ে গেলেন নির্বাহী প্রকৌশলী। কয়েকশো মিটার সড়কের দুরবস্থায় প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। আর কতদিন অপেক্ষা করলে মিলবে টেকসই সমাধান, সেটাই এখন পথচারী ও যাত্রীদের বড় প্রশ্ন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।
ঝিনাইদহে সড়কের বাক সরলীকরণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকালে শৈলকুপা উপজেলার পাইকপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় 2.5 একর জমির 19টি স্থাপনা উচ্ছেদ করা হয়। উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয় জমিতে থাকা ঘর, দোকান ও গাছ। নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ কাজে 10টি বাক রয়েছে। এগুলো সোজা করতে ভূমি গ্রহণ হয় 2020 সালের 25 এপ্রিল। আজ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদকৃত পণ্য নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তি ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধি দল। দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের নিন্দা জানিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। মা ও শিশু মৃত্যু হার কমাতে গাজীপুরের দমদমায় প্রায় 5.5 কোটি ব্যয়ে নির্মাণ করা হয় 10 শয্যার স্বাস্থ্যকেন্দ্র। 2 বছর আগে নির্মাণ কাজ শেষ হবার পর হস্তান্তর করা হয়। তবে প্রশাসনিক অনুমতি না মেলায় এখনও অকেজো পড়ে রয়েছে অত্যাধুনিক হাসপাতালটি। না আসছে বরাদ্দ, দেওয়া যাচ্ছে না জনবল নিয়োগ। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। সবুজের মাঝে শ্বেত শুভ্র দুটি ভবন। এটি দমদমা 10 শয্যা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। 2022 সালে গাজীপুরের শ্রীপুর উপজেলার দমদমা গ্রামে নির্মাণ শুরু হয়। উদ্দেশ্য ছিল গর্ভবতী মা ও নবজাতক শিশুর সুচিকিৎসা নিশ্চিত, মাতৃ এবং শিশু মৃত্যুর হার কমানো। 10 শয্যার স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয় 2024 সালে। অত্যাধুনিক কেন্দ্রটি নির্মাণে খরচ হয় প্রায় 5.5 কোটি টাকা। বাস্তবায়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এলাকাবাসী আশায় বুক বেঁধেছিল এই স্বাস্থ্যকেন্দ্র চালু হলে মা ও শিশুদের যথাযথ সেবা মিলবে। কিন্তু গত 2 বছর ধরে অকেজো পড়ে রয়েছে কোটি টাকার হাসপাতাল। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে সরঞ্জামাদি। এ নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের মাঝে। মূল উদ্দেশ্যটা ছিল এটাই যে যদি এখানে একটা মেডিকেল হয় তাহলে যেন গ্রাম অঞ্চলের মানুষ তারা সবাই সেবা পায়। ডাক্তার নিয়োগ দিয়া, নার্স নিয়োগ দিয়া যদি এটা চালাইতো তাহলে হয়তো এলাকাবাসী স্বাবলম্বী হইতো বা সুচিকিৎসা পাইতো আর কি। ওখানে ডাক্তার নাই, ওষুধ নাই, এটা কিভাবে ওষুধ করবো? ডাক্তার না থাকতে কেমনে মানুষ জায়গা রুগী জায়গা কি। বর্তমানে হাসপাতালের দেখভালের দায়িত্বে আছেন শুধু একজন সহকারী নার্সিং অ্যাটেন্ডেন্ট। 25 মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবন কাটছে তার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, প্রকল্পটি পরিবার পরিকল্পনা কার্যালয়ের কমিটির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। চালু যে কেন হয় না তা আমরা তো সঠিক বলতে পারি না। যাই রাস্তাটাকে দেখি যে মানুষজন কেউ নাই, সিকিউরিটি নাই, ডাক্তার নাই, নার্স নাই, চিকিৎসা পাইতেছে না, ডাক্তার আয়ে না, লোক লস্কর আয়ে ফেরত জায়গা। 25 এপ্রিল থেকে ডেপুটেশনে আছি কর্মরত। তো এখানে হাসপাতাল চালু হওয়ার পর থেকে এখানে এখনো সরকারি কোর্ট হাসপাতালের নামে চালু হয় নাই। এই কারণে হাসপাতালটা চালু করা সম্ভব হয় নাই। কমিটির মাধ্যমে সেটা তাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাদের একটা কমিটি আছে, চূড়ান্ত কমিটি, হ্যান্ডওভার কমিটি আছে, যেটা অধিদপ্তর থেকে আসে। কমিটির 2 দফা ভিজিটের মাধ্যমে কাজটি তারা হ্যান্ডওভার নিয়েছে। নির্মাণ কাজও শেষ, ভবন হস্তান্তর করা হয়েছে। তবুও কেন চালু করা যাচ্ছে না স্বাস্থ্যকেন্দ্রটি? ক্যামেরায় এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক। গোপন ক্যামেরায় জানালেন, প্রশাসনিক অনুমতি না থাকায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। হাসপাতালটি চালু হলে দমদমা সহ আশপাশের কয়েকটি গ্রামের মা ও শিশু সহজে এবং স্বল্প খরচে চিকিৎসা পাবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লালমনিরহাটের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে 5 শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করেন মাত্র একজন শিক্ষক। এতে ভেঙে পড়েছে বিদ্যালয়টির শিক্ষা কাঠামো। বিষয়ভিত্তিক শিক্ষক পদায়নের দাবিতে ক্লাস বর্জন করেছে ছাত্রছাত্রীরা, নেমেছে আন্দোলনে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে 3 বিঘা করিডোর পেরিয়ে দহগ্রাম ইউনিয়ন। 1975 সালে সীমান্তবর্তী এলাকায় শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় দহগ্রাম উচ্চ বিদ্যালয়, যা 2013 সালে সরকারি করা হয়। তবে শিক্ষক সংকটে অনেকটা স্থবির পাঠদান।
ছাত্রছাত্রীর সংখ্যা 5 শতাধিক, কিন্তু মাত্র একজন সহকারী প্রধান শিক্ষক চালাচ্ছেন পুরো বিদ্যালয়ের কার্যক্রম। অথচ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ 27টি পদ রয়েছে এই স্কুলে। শিক্ষকের দাবিতে গত 29 জুলাই থেকে ক্লাস বর্জনের মাধ্যমে আন্দোলন করছে শিক্ষার্থীরা। একজন টিচার দিয়ে কোনোভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, কোনোভাবে ভালোভাবে ক্লাস হচ্ছে না, আমরা সিলেবাস কোনোভাবে কমপ্লিট করতে পারছি না। একটা গুরুত্ব সবচেয়ে বেশি আছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকবো? তাই আমরা শিক্ষক চাই, শিক্ষক দেওয়ার পরে আমরা ক্লাসে যাব। এখানে শিক্ষক আসা ওই লালমনিরহাট পর্যন্ত আসে, এই ডগরামে আসি খালি জয়েন করার পরে আবার চলে যায়। সীমান্তবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের উপজেলা শহরে যে লেখাপড়া করা কঠিন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার চাহিদা অনুযায়ী আবেদন পাঠালেও মিলছে না কোনো শিক্ষক। আমি বিভিন্ন দপ্তরে শিক্ষকদের চাহিদা প্রেরণের কাগজ প্রেরণ করেছি। দপ্তর মহল যদি এটাকে একটু আমলে নেয় তাহলে হয়তো দ্রুতই শিক্ষক হয়তো চলে আসবে। শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে। সংকট সমাধানে উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া হয়েছে নির্দেশ। আমাদের 750 জন নন ক্যাডার থেকে নিয়োগ হবে। এই তথ্যের আলোকে সব স্কুলে পদ সংখ্যা কত শূন্য আছে, কত এই চাহিদা আমরা প্রেরণ করেছি। আমি আশা করি যে অতি সত্বর আমরা শিক্ষক পাবো। নির্বাহী অফিসারকে এই বিষয়ে দায়িত্ব প্রদান করা হয়েছে, সে এই বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করছে। ইনশাআল্লাহ শিক্ষক নিয়োগ হলে অচিরেই হয়তো এখানে কিছু শিক্ষক পাওয়া যাবে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বিদ্যালয়টি অচলাবস্থা কাটাতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হোক। তাপস সরকার, যমুনা নিউজ। জামালপুরের ইসলামপুর উপজেলার বেলকুচি এলাকায় ব্রহ্মপুত্র নদের বাম তীরে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও পাকা সড়ক। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন, আমাদেরকে একটু জানাবেন। যতই দেখুন আমার পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন যে নদী ভাঙনের যে তীব্রতা সেটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। আর যেটি বিষয় বললেন যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই অঞ্চলে অর্থাৎ জামালপুরের ইসলামপুর উপজেলার যে এই অঞ্চলটি রয়েছে এই অঞ্চলে কিন্তু এখনো সেইভাবে প্রশাসনের কোনো হস্তক্ষেপ আমরা দেখিনি। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে আমরা আজকে দুপুরের দিকে এই জায়গাটিতে এসেছিলাম, এসে যে বিষয়টি দেখতে পেয়েছি যে প্রায় আমাদেরকে স্থানীয় বাসিন্দারা বলেছেন যে প্রায় 300 বিঘারও বেশি জমি কিন্তু ফসলি জমি কিন্তু এই ব্রহ্মপুত্র নদের গর্ভে চলে গেছে। এর পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে গুরুতর সেটি হচ্ছে যে এই যে একটি পাকা সড়ক রয়েছে আমার ঠিক ডান পাশেই, এই পাকা সড়কটি কিন্তু এখন থেকে কিন্তু 300 মিটার ভেতরে ছিল, তো সেটি কিন্তু ভেঙে কিন্তু এখন এই পর্যন্ত চলে আসছে। স্থানীয় বাসিন্দারা যে বিষয়টি বলছেন যে বিভিন্ন সময় কিন্তু তারা উপজেলা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ড যে স্থানে যাওয়া প্রয়োজন সেই স্থানগুলোতে গিয়েছে, কিন্তু কোনো এখন পর্যন্ত সুরাহা পায় নাই। আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর ঠিক 3 কিলো বা 4 কিলো পরে আরেকটি গ্রাম রয়েছে লক্ষ্মীরচর এলাকা। সেই এলাকায় হচ্ছে কিছুটা ডাম্পিং করা হলেও সেটিও কিন্তু এখন ভাঙন অব্যাহত রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু এটি হচ্ছে ঠিক জামালপুরের যে যমুনার পাশে যে ব্রহ্মপুত্র, সেই ব্রহ্মপুত্র এই নদীতে যেহেতু পানি সচরাচর যমুনার পানি বাড়লে এই ব্রহ্মপুত্রের পানিও বেড়ে যায়। এই পানি বাড়া এবং কমার যে সময়টুকু হয় এর মধ্যেই কিন্তু নদী সবচেয়ে বেশি ভাঙে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর বিশেষ করে পানি কমে গেলে কিন্তু নদী ভাঙনের তীব্রতা কিন্তু আরও বৃদ্ধি পায়। আর সবচেয়ে একটি বড় বিষয় হচ্ছে জামালপুর জেলা কিন্তু এমনিতেই নদী ভাঙন প্রবণ এলাকা। সেই জায়গা থেকে কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দারা সবসময় কিন্তু নদী ভাঙন মোকাবেলা করে কিন্তু এখানে বসবাস করে আসছে। এই যে আমি যে স্থানটিতে রয়েছি, এই স্থানীয় বাসিন্দারা বলেছেন যে এই স্থানটিতে হয়তো বা কালকে থাকবে না বা তার পরে থাকবে না বলে এরকম করেও কিন্তু তারা বলছেন। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখন যদি এই নদী ভাঙন রোধ করতে হয়, স্থানীয়ভাবে প্রাথমিকভাবে যে ব্যাগ ডাম্পিং করতে হবে, পাশাপাশি প্রশাসনের দ্রুত যে পদক্ষেপ সেটি কিন্তু নেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। জ্যোতি। সাগর, সেখানকার চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে। গ্রামবাসীর কল্যাণে রেখে যাওয়া সম্পত্তি দখলকে কেন্দ্র করে দিনাজপুরের চিরির বন্দরের সাইতারা গ্রামে আতঙ্ক বিরাজ করছে। রাজাকুমার কৃষ্ণ নন্দী চৌধুরীর পরিবারের দেয়া এসব সম্পত্তির আয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় উৎসব এবং লেখাপড়ার কাজে ব্যয় করত। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে একটি পক্ষ সেই সম্পদ দখলের চেষ্টা করছে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পশ্চিম সারিতারা গ্রাম। ব্রিটিশ আমলে ধর্মীয় উপাসনা, শিক্ষা ও গ্রামবাসীর কল্যাণে ৩১ একর জমি হস্তান্তর করে রাজা কুমার কৃষ্ণ নন্দী চৌধুরীর পরিবার। এরপর থেকে সেগুলোর সুবিধা ভোগ করছে গ্রামবাসী। অভিযোগ আছে, বেশ কয়েক বছর ধরে পার্শ্ববর্তী গগুরাতলি গ্রামের একটি প্রভাবশালী চক্র দান করা এই সম্পদ দখলের চেষ্টা করছে। কয়েক দফায় মারামারিও হয়েছে, মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। অনেক অসুবিধার সাহায্য, মসজিদ, মাদ্রাসা, মন্দির সবাই এখান থেকেই আমরা পাই। গরিব অসহায় মানুষের সম্পূর্ণ আমাদের এখানে আইসে ২,০০০, ৪,০০০, ৫,০০০, ১০,০০০ করে টাকা দেওয়া হয়, অসুখ বিসুখে দেওয়া হয়। প্রথম দিকে রাজা কুমার কৃষ্ণ নন্দী চৌধুরীর ভোগ দখলকৃত সম্পত্তি দৈতর খা পীর সাহেব দেখাশোনা করলেও পরবর্তীতে তার পক্ষে জিম্মা দখলদারের দায়িত্ব পান খোকা ফকির ও দানেশ ফকির। তাদের মৃত্যুর পর থেকে খোকা ফকিরের মাজার ও হিন্দু সম্প্রদায়ের মন্দিরকে ঘিরে প্রতি বছর ওরস ও মেলার আয়োজন করা হয়, যার দেখাশোনা করে আসছেন খোকা ফকিরের সন্তানসহ অন্যান্য শরিকরা। কিন্তু হঠাৎই পার্শ্ববর্তী গ্রামের হরমুচালি সাধারণ মানুষের জন্য উৎসর্গকৃত এই সম্পদ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্তের সাথে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। লোকজন এসে আমাদেরকে উত্ত্যক্ত করতেছে, বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা মানে আমাদের উত্ত্যক্ত করে এখানে এসে হুমকি তুমকি দিচ্ছে, ওরা নাকি এখানে এই সম্পদটা দখল করবে, দখল করার জন্য ইয়ে করতেছে এবং আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা মানে বিভিন্ন জায়গা থেকে আমরা বাইরে হইতে পারি না। আবাদ বাণী করিমো, খামো, বেড়ামো, হিন্দু মুসলমান সবাই আমরা একজন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হতে বলা হয়েছে। বিষয় নিয়ে সমস্যা আছে, এটা নিয়ে আমি তাদের সাথে কথা বলতে চেয়েছি, উভয় পক্ষের সাথে, এবং তারা হয়তো আসবে আগামী ২-৪ দিনের মধ্যে হয়তো আসবে। তাদের সাথে আমি কথা বলবো এবং আমার সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করে গ্রামের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আমন চাষে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের প্রান্তিক কৃষকরা। রয়েছে ভালো ফলনের আশাও, তবে শঙ্কা জাগাচ্ছে নিকট অভিজ্ঞতা। আলু ও বোরো আবাদে লোকসানের মুখে পড়েছিলেন চাষিরা, কেননা ভালো ফলনের পরও সার, বীজের চড়া দাম আর শ্রমিকের বাড়তি মজুরি বাড়িয়ে দেয় উৎপাদন খরচ। বাজার দরও আশা জাগানিয়া নয়। অবশ্য কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। পরম যত্নে মাঠে আমন বোনায় ব্যস্ত লালমনিরহাটের প্রান্তিক কৃষকরা। আলু আর বোরো আবাদে লোকসানের মুখে হতাশ হওয়া মুখগুলোই এখন দিন বদলের স্বপ্নে ফের মাঠে ঘাম ছড়াচ্ছেন। এর আগে আলুতে লস খাইছি, ভুট্টাতে লস খাইছি, তারপরে সবজিতেও লস। এখন যে ধার লাগছে, যে সারের দাম আর যে কর্মচারীর যে দাম, সেই হিসেবে কৃষকের লস ছাড়া লাভ নেই। এখন কৃষি মৌসুমে আপনার ব্যাপক আকারে সারের দাম বৃদ্ধি পাচ্ছে এবং আপনার কৃষকের ন্যায্য দামে কোনো কিছুই পাচ্ছে না। ঝুঁকি নিয়ে আমরা ধান চাষ করি, আমরা কৃষকেরা কোনো ১০ টাকাও পাই না। সার, লেবার দাম বেশি, ধানের দাম কম। ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকরা, তবুও কপালে দুশ্চিন্তার ভাঁজ। সার ও কীটনাশকের চড়া দামের সাথে শ্রমিকের বাড়তি মজুরিতে বাড়ছে আমন চাষে ব্যয়। বলছেন, সার কীটনাশকের বাজার নিয়ন্ত্রণে নজরদারি না বাড়ালে আবারও মাথায় হাত পড়বে কৃষকদের। হালেরও দাম বেশি, কামলারও দাম বেশি, মনে করো বিছন কিনিয়া, মনে করো ওষুধ কিনিয়া, সার কিনিয়া, এগুলো পোষায় না তো। যে জিনিসপাতির দাম, তেলের দাম বেশি, সারের দাম বেশি, সবকিছু জিনিসের দামই বেশি। আবার থেকে লাভ হবে নাকি? লসই তো হয়। কৃষকের এই ক্ষোভ আর উদ্বেগের কথা অজানা নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কিভাবে আবাদ খরচ কমানো যায় সেই পরামর্শই নিয়মিত কৃষকদের দিচ্ছেন তারা। সম্প্রসারণ অধিদপ্তরে আমাদের যে বিভিন্ন যে কৃষি অফিসগুলো আছে, এখানে আমাদের ধান কাটার যন্ত্র, ধান রোপণের যন্ত্র আছে। আমরা যেহেতু ইদানিং লেবার কস্টটা দিন দিন বেড়ে যাচ্ছে, আমরা এই যন্ত্রের মাধ্যমে যদি ধান রোপণ করি এবং যন্ত্রের মাধ্যমে ধান কর্তন করি, তাহলে আমাদের এখানে কিছু টাকা সেভ হবে। আমরা এই বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় ৮৬,৮৪৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মহাপ্রয়াণ দিবস। কয়েক জেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হচ্ছে। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ক্যাম্পাসে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে
পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্য ও সংস্কৃতি নয়, তার দর্পণ সমাজ ও রাষ্ট্র চিন্তায়ও সমানভাবে প্রাসঙ্গিক। এছাড়া কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতেও কবিগুরুর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ছিল নানা আয়োজন। বর্ষা মানেই মেঘ, বৃষ্টি আর স্নিগ্ধ প্রকৃতি। আর বাঙালির বর্ষার সঙ্গে মিশে আছে রবীন্দ্রনাথের গান। বৃষ্টির শব্দ, মেঘের ডাকে, কদমের গন্ধে আজও ফিরে আসে তার সৃষ্টিরা। অথচ এই শ্রাবণেই মহাপ্রয়াণ ঘটেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। বর্ষার সঙ্গে রবীন্দ্রনাথের সেই গভীর সম্পর্ক আর শ্রাবণের বুকে তার বিদায়ের গল্প শোনাবেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। মেঘ জমেছে। শ্রাবণের এমন দিনে প্রকৃতির এই রূপের সঙ্গে অবধারিতভাবেই মনে পড়ে রবীন্দ্রনাথকে। বর্ষা রবীন্দ্রনাথের কাছে কেবল একটি ঋতু নয়। বৃষ্টি কখনো তার গানে প্রেমের, কখনো বিরহের, কখনো অপেক্ষার, কখনো অজানাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। বর্ষার প্রকৃতি আর মানুষের মনের আবেগকে এক সুতোয় বেঁধেছেন তিনি। 1941 সালের 7 আগস্ট, বাংলা 1348 সালের 22 শ্রাবণ। এই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা। শ্রাবণের এই দিন পেরিয়ে গেছে 85 বছর, কিন্তু বৃষ্টি এলেই যেন সময় থমকে দাঁড়ায়। জানালায় বৃষ্টির ফোঁটা পড়লে, মেঘ ডাকলে, ভেজা বাতাসে কদমের গন্ধ এলে কোথাও না কোথাও বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত। তার প্রেমে, বিরহে সব জায়গায় আমরা দেখছি বর্ষার একটা খুব সুন্দর রূপ, এবং মিলেমিশে একাকার প্রকৃতি, কবির মনের ভাব এবং বর্ষার একটা অসম্ভব সুন্দর আবেদন, এবং যেই সুরগুলো তিনি বেছেছেন, যেগুলো আমরা জানি যে বর্ষার ঋতুর জন্য উপযোগী। তিনি নেই, কিন্তু তার গান আছে, তার কবিতা আছে, আছে বাঙালির অনুভূতির সঙ্গে মিশে থাকা এক অনন্ত রবীন্দ্রনাথ। তাই শ্রাবণ বাঙালির কাছে শুধু একটি মাস নয়, এজন্য প্রকৃতির ইন্ধনে, বিষাদী সুরে স্মৃতির জাগরণ। সব মিলিয়ে বর্ষায় রবীন্দ্রনাথ, এটা যদি ভাবি, কিংবা বর্ষার কোনো গান ভাবতে গেলে রবীন্দ্রনাথের গান ছাড়া মাথায় আসবে না চট করে। ফলে আমাদের জীবনে তিনি যেমন সত্য হয়ে আছেন, তেমনি তার বর্ষার গানগুলো আমাদেরকে সবসময় আমাদের মনের মধ্যে একটা অনুরণন তোলে। মেঘ বৃষ্টির ঘন ঘটায় পুনর্জন্ম ঘটে প্রকৃতি আর প্রাণের। সেই ছন্দবদ্ধ উল্লাসে ফিরে ফিরে আসে তার সৃষ্টি সুধা, বাঙালির সুর সারথী রবীন্দ্রনাথ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।